বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ১.৫ বছরের মধ্যে অন্তত ৩ দফা হত্যা চেষ্টা চালানো হয় ডোনাল্ড ট্রাম্পের ওপর। ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হামলায় ইরান জড়িত নয় জানালেন ট্রাম্প নিজেই। নিরাপত্তা বাহিনীর প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম ও হাইফার রাজপথে হাজারো মানুষের ঢল। তার বিরুদ্ধে তদন্তের দাবি। ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। খামেনির দেশে পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক চাহিদা ওয়াশিংটনের। নৌ অবরোধ প্রত্যাহার ও আটকে থাকা অর্থ ফেরত চায় তেহরান। শান্তি আলোচনায় তৎপর পাকিস্তান। ফের ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দলের একাংশ। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তেহরান ত্যাগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিমন বৃষ্টি হত্যাকাণ্ডে আটক হিশাম আবু ঘারবেইকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আত্মসমর্পণ করলেও কোনো তথ্য দিচ্ছেন না হিশাম। চলছে ময়না তদন্তের কাজ। ওয়াশিংটন ডিসিতে শনিবার সন্ধ্যায় ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। হিলটন হোটেলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। তারকা থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সহ সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। অনুষ্ঠান চলার সময় হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে ওঠে। তারা প্রেসিডেন্টকে ঘিরে ফেলে এবং অল্প সময়ের মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপত্তার মধ্যে নেওয়া হয়। ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্ন উঠলেও প্রাথমিকভাবে একে একক হামলা বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারের বাইরে আকস্মিক গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ফলে হামলার সঙ্গে ইরান সংক্রান্ত কোনো যোগসাজশ আছে কিনা সে প্রশ্নই এখন দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানান তিনি মনে করেন না এই হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক রয়েছে। তার মতে এটি একজন ব্যক্তির একক উদ্যোগে করা হামলা। এদিকে হামলার সময় উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সামাজিক মাধ্যমে ট্রাম্প নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে জানান তাদের দ্রুত ও সাহসী পদক্ষেপ বড় ধরনের বিপদ এড়াতে সাহায্য করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ নিয়ে ফের উত্তাল ইসরায়েল। রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। শনিবার রাজধানী তেল আবিব সহ একাধিক শহরের সরকার বিরোধী বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী তেল আবিবের হাবিমা স্কয়ার ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যেও সেখানে হাজারো মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা ২০২৩ সালের ৭ই অক্টোবরের ঘটনার ব্যর্থতা নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান। শুধু তেল আবিব নয়, জেরুজালেম ও হাইফা শহরেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। দেশের আরও কয়েকটি অঞ্চলেও একই ধরনের প্রতিবাদের খবর পাওয়া গেছে। এই কর্মসূচি আয়োজন করে দুর্নীতি বিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজ সংগঠন। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন করার লক্ষ্যে আলোচনা চলছে। সাম্প্রতিক প্রায় ২ মাসের সংঘাতের পর এই সংলাপ ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা আশার সঞ্চার হলেও এখনো বড় কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে দুই পক্ষের অবস্থান একেবারেই ভিন্ন হয় এখনো কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেননি তারা। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে এই কর্মসূচি বন্ধ করে দিক, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে তারা স্থায়ীভাবে এমন কোনো সিদ্ধান্তে রাজি না, তবে সীমিত সময়ের জন্য কিছু শর্ত মানা যেতে পারে। একইভাবে ইউরেনিয়াম মজুদ নিয়েও মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র চায় ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ নিয়েও দ্বন্দ্ব রয়েছে। ইরান বলছে তাদের উপর নিষেধাজ্ঞা না তুলে নিলে তারা নিজেদের কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি আগে কোনো অবরোধ প্রত্যাহারে আগ্রহী নয় বলে জানিয়েছে। আলোচনায় অর্থনৈতিক বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি বিদেশে আটকে থাকা বিপুল অর্থ ফেরত চাচ্ছে। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য বড় অঙ্কের ক্ষয়ক্ষতির দাবিও তুলেছে তেহরান।
এদিকে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের একটি অংশ পরামর্শের জন্য তেহরানে গিয়ে আবার ইসলামাবাদে ফিরে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ইসলামাবাদ সফরে যাওয়া এই প্রতিনিধি দল যুদ্ধ নিরসনের বিভিন্ন ইস্যু নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে ফিরে গিয়েছিল। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তারা রোববার রাতেই আবার আরাকচির সঙ্গে যোগ দেবে। ফিরে গিয়েছিল প্রয়োজনীয় পরামর্শ নতুন নির্দেশনা নিয়ে তারা আজ রাতেই আবার আরাকচির সঙ্গে যোগ দেবে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে ইসলামাবাদে আলোচনা চলছে। আরাকচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলটি এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনির সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাকচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনো প্রস্তুত নয় তেহরান। তাদের মতে ওয়াশিংটনের অবস্থান চরমপন্থী, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। যদিও এখনো কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহ থেকে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের উপর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া হিশাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার একজন সাবেক শিক্ষার্থী। গ্রেফতার হওয়ার পর থেকে তার নাম এখন আলোচনার কেন্দ্রে। সংবাদ মাধ্যম CNN জানায়, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। শেরিফের কার্যালয়ের চিফ ডেপুটি জোসেফ মাউরার বলেন, পারিবারিক সহিংসতার একটি ঘটনার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বাড়িতে ডাকা হয়েছিল, কিন্তু সে সহযোগিতা না করায় সোয়াট টিম এবং ক্রাইসিস নেগোসিয়েটর মোতায়েন করা হয়। তখন হিশাম নিজেকে বাড়ির ভেতর অবরুদ্ধ করে রেখেছিলেন। গ্রেফতারের সময়কার একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে একটি সাজোয়া যান দাঁড়িয়ে আছে এবং হিশাম কোমরের তোয়ালে বাঁধা অবস্থায় হাত তুলে বেরিয়ে আসছেন। হিশামের বিরুদ্ধে মারধর ও শারীরিকভাবে আঘাত করা, জোর করে আটকে রাখা, প্রমাণ নষ্ট করার চেষ্টা, মৃত্যুর ঘটনা না জানানো ও মৃতদেহ অবৈধভাবে সরানোর অভিযোগ আনা হয়েছে। শেরিফের কার্যালয়ের প্রধান ডেপুটি আরও বলেন, হিশামকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার ভাইয়ের করা পারিবারিক সহিংসতার একটি অভিযোগের ভিত্তিতে আদালত তাকে ওই বাড়িতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এদিকে হিশাম আবু গরবেহকে এর আগেও অন্তত দুবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করেছে। আদালতের নথি অনুযায়ী শারীরিকভাবে আঘাতের অভিযোগে হিশামকে 2023 সালে দুইবার গ্রেফতার করা হয়েছিল, তবে পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করাই নিজেদের চূড়ান্ত কৌশল বলে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলগত লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধমূলক প্রভাব ধরে রাখা ইরানের সামরিক পরিকল্পনার মূল অংশ। এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জেয়ার্ড কুশনার। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 18 ঘন্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে। তেহরান চাইলে ফোন করে কথা বলতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তারই ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি তাকে।
এই রহস্যময় অদৃশ্য অবস্থানের পেছনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে। এতে বলা হয়, মোস্তফা খামেনি সচেতনভাবেই জনসমক্ষ এড়িয়ে চলছেন। এর একটি কারণ কৌশলগত। প্রথম ভাষণে নিজেকে বিশ্ববাসীর কাছে দুর্বল হিসেবে উপস্থাপন করতে চান না তিনি। তবে পর্দার আড়ালের সত্যিটা আরও রূঢ়। একজন ইরানি কর্মকর্তার মতে, হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন মোস্তফা খামেনি। তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে। কথা বলতে বেশ সমস্যা হচ্ছে তার। এক পায়ে 3টি অস্ত্রোপচারের পর কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থা এড়াতে মধ্যযুগীয় যোগাযোগ পদ্ধতি বেছে নিয়েছে তেহরান। কোনো অডিও বা ভিডিও রেকর্ড প্রকাশ করা হচ্ছে না। মোস্তফার সব নির্দেশনা হাতে লিখে খামে সিল গালা করে বিশ্বস্ত বার্তা বাহকের মাধ্যমে আদান প্রদান করা হচ্ছে। মোটরসাইকেল বা গাড়িতে করে গোপন পথে তার অবস্থান স্থলে পৌঁছান বার্তা বাহকরা। কর্মকর্তাদের গতিবিধি অনুসরণ করে মোস্তফার অবস্থান জানতে পারে শত্রুপক্ষ। এই আশঙ্কায় তার সঙ্গে দেখা করছেন না আইআরজিসির শীর্ষ কমান্ডাররাও। মোস্তফার চিকিৎসার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রী। অজ্ঞাত স্থানে সার্বক্ষণিক চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শারীরিক ক্ষতি হলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও সক্রিয় আছেন সর্বোচ্চ নেতা। মোস্তফার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া খবরকে শত্রুপক্ষের মিডিয়া প্রচারণা বলে আখ্যা দিয়েছে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। এক পোস্টে দাবি করা হয়, জাতীয় নিরাপত্তা ও ঐক্য নষ্ট করতেই এই ধরনের খবর প্রকাশ করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। মধ্যপ্রাচ্যে অস্থির যুদ্ধবিরতি চললেও ইরানের নতুন সর্বোচ্চ নেতার এই রহস্যময় অনুপস্থিতি এবং হরমুজ প্রণালীর অচলাবস্থা চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে পুরো অঞ্চলের ভূ রাজনীতিকে। 32টি দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কাগজে বাঘ বলে উপহাস করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ন্যাটো থেকে সরে আসার। কিন্তু এখন ইরান যুদ্ধে যারা সহায়তা করেনি তাদেরকেই ছেঁটে ফেলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে স্পেন অন্যতম। কিন্তু ট্রাম্প চাইলেই কি স্পেনকে ন্যাটো থেকে ছাঁটাই করতে পারবেন? ইরান যুদ্ধে অসহযোগিতার জেরে স্পেনকে ন্যাটো থেকে বরখাস্তের গুঞ্জনের মধ্যেই জোটের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তিতে এমন কোনো ধারা নেই যেখানে সদস্যপদ স্থগিত করা বা কোনো দেশকে বহিষ্কারের সুযোগ রয়েছে। এই গুঞ্জনের সূত্রপাত পেন্টাগনের ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ ইমেইল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান যুদ্ধে অসহযোগিতার জন্য স্পেনকে ন্যাটো থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে, যা শোরগোল ফেলে দেয় ইউরোপে। যদিও ওই ইমেইলকে গুরুত্ব দিচ্ছেন না স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমরা কোনো ইমেলের উপর ভিত্তি করে কাজ করি না, আমরা কাজ করি সরাসরি নথি ও মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থানের ভিত্তিতে। স্পেন সবসময় মিত্রদের সঙ্গে পূর্ণ সহযোগিতার পক্ষে, তবে সেটি অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে। স্পেনের ন্যাটো সদস্যপদ নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি উড়িয়ে দিয়েছেন জার্মান সরকারের এক মুখপাত্র। তার ভাষ্য, স্পেন ন্যাটোর সদস্য, যা বদলানোর কারণ দেখে না। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ন্যাটো আমাদের শক্তির উৎস, আমাদের ইউরোপীয় স্তম্ভকে আরও শক্তিশালী করতে হবে, অবশ্যই আমেরিকার ভূমিকার পরিপূরক হতে হবে। স্পেনের বিমান ঘাঁটিগুলো ইরান যুদ্ধে ব্যবহার করতে না দেওয়ায় ক্ষেপেছেন ট্রাম্প, যা আরও একবার প্রতিধ্বনিত হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কথায়। তিনি বলেন, আমরা ইউরোপের উপর নির্ভর করছি না, কিন্তু হরমুজ প্রণালী আমাদের চেয়ে তাদের বেশি দরকার। তাই শুধু ইউরোপে বড় বড় সম্মেলন না করে তাদের বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত। দশকের পর দশক ইউরোপ ও এশিয়া আমাদের নিরাপত্তা সুরক্ষার সুবিধা নিয়েছে, কিন্তু বিনা খরচে সেই সুবিধা নেওয়ার সময় এখন শেষ। 20 এপ্রিল ইরানের বন্দরগুলোতে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ। এদিন উত্তর আরব সাগরের হরমুজ প্রণালীর কাছে একটি ইরাকি পতাকাবাহী কন্টেইনার জাহাজে গুলি চালায় মার্কিন বাহিনী। পরে জব্দ করা হয় জাহাজটি। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়কার ট্যাঙ্কার যুদ্ধের কথা মনে করিয়ে দেয় এই ঘটনা। সেই সময় দুই দেশই একে অপরের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালাতো। এখন একই প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নৌ উত্তেজনা আবার বাড়ছে। 80-র দশকে সেই সংঘাতের সঙ্গে বর্তমান পরিস্থিতির সাদৃশ্য ও পার্থক্যগুলো খতিয়ে দেখব। 1979 সালের ইসলামী বিপ্লবের পরের বছরই চরমে ওঠে উত্তেজনা।
1980 সালে তৎকালীন ইরানের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানের ওপর পূর্ণাঙ্গ আক্রমণ চালালে শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। 1984 সালে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলে। ইরানের তেল নির্ভর অর্থনীতিকে পঙ্গু করতে দেশটির তেলবাহী ট্যাঙ্কারে হামলা শুরু করে ইরাক। জবাবে ইরানও নামে পাল্টা আক্রমণে। লক্ষ্যবস্তু হয় ইরাক ও তার মিত্রদের ট্যাঙ্কার। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের রবার্ট স্টার্স সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ল এর এক প্রতিবেদনে বলা হয়, সে সময় ইরানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও বাস্তবে তা করেনি, কারণ যুদ্ধের ধাক্কায় দুর্বল হয়ে পড়া নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখতে খোদ ইরানকে এই প্রণালী দিয়ে তেল রপ্তানির উপর নির্ভর করতে হচ্ছিল। 1986 সালের নভেম্বরে ইরান কুয়েতের জাহাজে হামলা চালালে কুয়েত বিদেশি সহায়তা চায়। প্রথমে সাড়া দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যারা উপসাগরে কুয়েতের জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে সহায়তা করে। তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র 1987 সালের জুলাইয়ে অপারেশন আর্নেস্ট উইল শুরু করে। উপসাগরের তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের চেয়েও বেশি সক্রিয় ভূমিকা নেওয়া ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। এই অভিযানের অংশ হিসেবে কুয়েতের ট্যাঙ্কারগুলোতে মার্কিন পতাকা লাগানো হয়, যাতে যুক্তরাষ্ট্রের সুরক্ষার আওতায় বৈধভাবে চলাচল করতে পারে ট্যাঙ্কারগুলো। ভেটারান্স ব্রেকফাস্ট ক্লাব নামের একটি মার্কিন ভিত্তিক ওয়েবসাইটে সাবেক মার্কিন সামরিক সদস্যদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। ওই ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী 1987 সালের জুলাইয়ে পতাকা পরিবর্তন করা একটি ট্যাঙ্কার উপসাগরে একটি ইরানি মাইনের সঙ্গে ধাক্কা খায়। নিবন্ধটিতে বলা হয়, কনভয়টি চলতে থাকলেও এই ঘটনাই স্পষ্ট করে দেয় যে যুক্তরাষ্ট্র সমুদ্রে ইরানের সঙ্গে এক ধরনের ছায়া যুদ্ধে জড়িয়ে পড়েছে। পরবর্তী 14 মাসে কয়েক ডজন মার্কিন যুদ্ধজাহাজ পালাক্রমে ট্যাঙ্কারগুলোকে এসকর্ট দিয়ে নৌপথে নিরাপদ রাখে, পাশাপাশি মাইন স্থাপনকারী জাহাজ শনাক্ত ও ইরানি নৌ সম্পদের বিরুদ্ধে অভিযান চালায়। 1988 সালের এপ্রিলে হরমুজ প্রণালীতে একটি ইরানি মাইনের আঘাতে মার্কিন ফ্রিগেট ইউএসএস স্যামুয়েল বি রবার্টস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরানি নৌ সম্পদের বিরুদ্ধে অপারেশন প্রেয়ারিং মেন্টেন্স চালায় যুক্তরাষ্ট্র। অবশেষে সে বছরের আগস্টে জাতিসংঘের মধ্যস্থতায় ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সমাপ্তি ঘটে ট্যাঙ্কার যুদ্ধের। ইতিহাসবিদ স্যামুয়েল কক্সের মতে 1987 সালের শেষ নাগাদ 283টি জাহাজে হামলা চালায় ইরাক আর 168টি হামলা চালায় ইরান। এসব ঘটনায় বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের 116 জন নাবিক নিহত হন। তিনি লেখেন, শুরুতে আশঙ্কা ছিল এসব হামলায় পারস্য উপসাগর থেকে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বাস্তবে তা হয়নি, বরং শুধু বিমা খরচ বেড়েছিল। বৈশ্বিক তেলের চাহিদা এতটাই বেশি ছিল যে শতাধিক নাবিকের মৃত্যু সত্ত্বেও এই পরিস্থিতিকে কার্যত গ্রহণযোগ্য ঝুঁকি হিসেবে দেখা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান দাবি করে তারা এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ফলে জাহাজ চলাচল প্রায় 95% কমে যায়। বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ছাড়িয়ে যায় $100 ওপরে। প্রথমে বন্ধু প্রতিম দেশগুলোর জাহাজকে টোলের বিনিময়ে চলাচলের সুযোগ দিলেও পরে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে অবস্থান আরও কঠোর করে ইরান। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক জাহাজ জব্দ করে। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে প্রণালীতে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করে। ফলে দুই পক্ষের টানাপোড়েনে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। 80-এর দশকের ট্যাঙ্কার যুদ্ধের মতোই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্তমান সংঘাত বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়, 80-এর মাঝামাঝি থেকে 2000 সালের শুরু পর্যন্ত অপরিশোধিত তেলের গড় দাম ছিল প্রায় $20, কিন্তু বর্তমান সংকটের দাম অনেক বেড়ে গেছে। এমনকি যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে নৌ সংঘর্ষ চলায় ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $100 উপরে উঠে যায়, আর যুদ্ধ চলাকালে তা $119 পর্যন্ত পৌঁছায়। দুই সময়ই সমুদ্রপথে মাইন বসানো বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যদিও আগের ট্যাঙ্কার যুদ্ধে জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে বর্তমান সংঘাতে এখনো এমন কোনো বড় ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ পথ দিয়ে বিশ্ব বাণিজ্য নির্ভরশীল হওয়ায় সামান্য নৌ অস্থিরতাও বড় প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতিতে।
ট্যাঙ্কার যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানি হামলা থেকে জাহাজ রক্ষায় এসকর্ট দিত এবং মাইন অপসারণে নৌবাহিনী মোতায়েন করত। তখন যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ইতালির মতো ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে ছিল। কিন্তু বর্তমান হরমুজ প্রণালীর উত্তেজনায় যুক্তরাষ্ট্রের মিত্রদের অবস্থান ভিন্ন। যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ন্যাটো দেশ যুদ্ধের ঝুঁকির আশঙ্কায় প্রণালী পুনরায় খোলা বা মাইন অপসারণ অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে ৮০-এর দশকে ট্যাঙ্কার যুদ্ধ ছিল ইরান ইরাক স্থলযুদ্ধের অংশ, কিন্তু বর্তমান পরিস্থিতি মূলত ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে কৌশলগত মুখোমুখি অবস্থান। ফলে এখানে যুদ্ধের ধরন অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং তুলনামূলকভাবে আরও অস্থিতিশীল। অনেক বিশ্লেষকদের মতে বর্তমান ইরান আগের তুলনায় সাময়িকভাবে বেশি সংগঠিত। তারা এখন ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার হামলা এবং জ্বালানি সরবরাহে চাপ প্রয়োগের মতো কৌশল বেশি ব্যবহার করছে। তবে একই সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ চাপ তাদের সক্ষমতাকে কিছুটা সীমিতও করছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখনো আগের মতোই একটি অত্যন্ত কৌশলগত অঞ্চল, যেখানে সীমিত মাত্রার সংঘর্ষ বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের সামরিক আগ্রাসন চালানোর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যই ছিল পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো, যা এখন আলোচনার টেবিলেও বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে যুদ্ধের পর ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সতর্ক তেহরান। বিশেষ করে নির্ধারিত সীমার বাইরে কোনো পদক্ষেপ নিতেই আগ্রহী নয় ইরান, যে কারণে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করেই পাকিস্তান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফলে বাধ্য হয়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করতে হয়েছে ট্রাম্পকে। যার কারণ হিসেবে ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ আনলেও নিজেদের ঐক্যবদ্ধ দেখানোর চেষ্টা করছে তেহরান। সত্যি কি ঐক্যবদ্ধ ইরান, নাকি বাড়ছে বিভাজন? মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেও পরবর্তী আলোচনার দায়িত্ব ইরানের ওপরই চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন আলোচনা করতে চাইলে ফোন করলেই হবে। যদিও এর আগে তিনি দাবি করেন ইরানের নেতারা নিজেদের মধ্যে কুকুর বিড়ালের মতো ঝগড়া করছে। এরপর থেকেই নিজেদের ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রতি অনুগত দেখানোর চেষ্টা করছে তেহরান। ইরানের সামরিক, নিরাপত্তা, বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তারা প্রায় একই ভাষায় একসঙ্গে বার্তা দিচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে একই ধরনের গ্রাফিক্স ও পোস্টার ব্যবহার করে বলা হচ্ছে দেশের সবাই বিপ্লবী এবং সম্পূর্ণ আনুগত্য বজায় রেখেছে। আরও বলা হয়েছে ৩ কোটির বেশি মানুষ জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGCর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের দক্ষিণের জলসীমায় অবরোধ ও জলদস্যুতা চালিয়ে যায় তাহলে সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দেবে। শুধু তাই নয়, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপককেও হরমুজ প্রণালীতে আটক করা 2টি জাহাজের কাছে নিয়ে গিয়ে এই জলপথের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের প্রমাণ দিয়েছে IRGC। ইরানিদের ঐক্যবদ্ধ রাখতে সরকারের সমর্থক ও আধা সামরিক বাহিনীকে প্রতি রাতে রাস্তায় নামতে বলছে ইরান সরকার, যা মেনেও চলছে ইরানিরা। এ ব্যাপারে সরকারের ঘনিষ্ঠ ধর্মীয় গায়ক মেইসাম মতিই বলেন, যুদ্ধের সময়ও যারা দলীয় কোন্দলে ব্যস্ত তারা এখনো পরিণত নন। কেউ যদি বিপ্লবীর নামে জনগণের ঐক্য নষ্ট করতে চায়, জনগণ তাকে কঠিন জবাব দেবে। এদিকে ইরানের অনেক শীর্ষ নেতা নিহত হওয়ায় আগের অনেক নেতাদেরই আবারও ক্ষমতায় ফেরানোর গুঞ্জন শুরু হয়েছে। তবে এর মধ্যে সংস্কারপন্থী ও মধ্যপন্থীদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে দেখা গেছে অনেককে। এই যেমন 2015 সালে ইরানের পারমাণবিক চুক্তির আলোচনায় নেতৃত্ব দেওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর ক্ষোভ ঝেড়ে একজন বলেন, বর্তমান কর্মকর্তাদের সঙ্গে ঐক্য রাখতে বলা হয়েছে, ওই 2 ব্যক্তির সঙ্গে নয়। আমরা B-2 বা B-52 বোমারু বিমানকে ভয় পাই না, ভয় পাই তাদের যারা দেশের সম্মান নিয়ে ভাবে না। ট্রাম্প যেখানে বিশৃঙ্খলা করেন, জারিফ সেখানে এসে কথা বাড়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতি দুর্বল করে দিচ্ছে এবং তেহরানের কট্টরপন্থীদের আরো শক্তিশালী করছে, যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা হওয়া উচিত নয় বলে মনে করছে IRGC। এর মধ্যে কিছু নেতা পারমাণবিক বোমা তৈরির পক্ষেও মত দিতে শুরু করেছেন, যা নিয়ে IRGC ঘনিষ্ঠ তাসনিম নিউজ বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুধু যুদ্ধ শেষ করার জন্য, পারমাণবিক বিষয়ে আলোচনার অংশ নয়। অন্যদিকে প্রথম দফার আলোচনায় যুক্ত থাকা কট্টরপন্থী সংসদ সদস্য ও ধর্মীয় নেতা মাহমুদ নাবাভিয়ানের ভাষ্য,
পারমাণবিক বিষয়ে আলোচনায় আনাই ছিল ইরানের কৌশলগত ভুল, যে কারণে যুক্তরাষ্ট্র 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা এবং মাটির নিচে সংরক্ষিত উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর মতো দাবি তুলতে পেরেছে। আর এই আলোচনা চালিয়ে যাওয়া ইরানের জন্য কেবল ক্ষতিরই কারণ হবে, লাভ হবে না। অন্যদিকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে এই অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইরানকে ট্রাম্পের মতোই কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র অনুমতি দিলে ইরানকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে, বিদ্যুৎ, জ্বালানি ও জাতীয় অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা হবে। 1986 সালের এপ্রিল মাস, সোভিয়েত ইউনিয়নের একটি ছোট শহর চেরনোবিল। সবকিছু স্বাভাবিকই ছিল, মানুষ কাজ করছে, বাচ্চারা খেলছে। কেউই জানতো না মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাটি হয়ে যাবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনার কেন্দ্র। 26 এপ্রিল রাত, চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটি রিঅ্যাক্টরে হঠাৎ করেই ঘটে বিস্ফোরণ। এক মুহূর্তে চুল্লির ছাদ উড়ে যায় আর আকাশে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর তেজস্ক্রিয় বিকিরণ। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা বলা হয় মাত্র 31 জন, কিন্তু দীর্ঘমেয়াদী গবেষণা ছাড়া আসল সংখ্যাটা আমরা হয়তো কোনো দিনই জানতে পারবো না। জাতিসংঘ 2005 সালে একটি প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার পর থেকে এই বিকিরণ প্রায় 4000 মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। এছাড়াও প্রায় 3.5 লক্ষেরও বেশি মানুষকে আশেপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? এই দুর্ঘটনার পর প্রথম 3 দিন সোভিয়েত সরকার পুরো বিষয়টা গোপন রাখার চেষ্টা করে। কোনো খবর নেই, কোনো সতর্কতা নেই, কারণ তখন একটা বিশ্বাস ছিল পারমাণবিক শক্তি পুরোপুরি নিরাপদ। চুল্লির পাশেই ছিল প্রিপিয়াত শহর, প্রায় 40,000 মানুষ বসবাস করত সেখানে, কিন্তু তারা জানতই না তাদের চারপাশে তেজস্ক্রিয়তার মাত্রা এরই মধ্যে প্রাণ কেড়ে নেওয়ার স্তরে পৌঁছে গেছে। তারা ভাবছিল ছোট একটা আগুন লেগেছে, এর বেশি কিছু না। 36 ঘন্টা পর শুরু হয় সরিয়ে নেয়া। মানুষদের বলা হয় 3 দিনের জন্য বের হচ্ছেন, পরে আবার ফিরে আসবেন, কিন্তু তাদের বেশিরভাগই আর কখনো ফিরে আসতে পারেনি। তেজস্ক্রিয় ধোঁয়া শুধু চেরনোবিলেই থেমে থাকেনি, বাতাসের সাথে ছড়িয়ে পড়ে ইউক্রেন, বেলারুস, এমনকি ইউরোপের বিভিন্ন দেশে। প্রথম অ্যালার্মটা আসে সুইডেন থেকে। তারা প্রথমে ভেবেছিল সমস্যাটা তাদের নিজেদের কোনো নিউক্লিয়ার প্ল্যান্টে, কিন্তু পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন বিকিরণের উৎস অন্য কোথাও। এরপর চাপের মুখে সোভিয়েত ইউনিয়ন অবশেষে স্বীকার করে চেরনোবিলে বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এবং পরবর্তী মাসগুলোতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয় থাইরয়েড ক্যান্সারে। শুধু প্রথম বিস্ফোরণেই নয়, পরবর্তী 3 মাসে মারা যান অনেক মানুষ। চেরনোবিলের আশেপাশের 30 কিলোমিটার এলাকা ঘোষণা করা হয় নিষিদ্ধ অঞ্চল হিসেবে। মানুষদের কিছুই নিতে দেয়া হয়নি, না কাপড়, না খেলনা, এমনকি পোষা প্রাণীগুলোকেও না। এই ঘটনার মধ্যে ছিলেন একজন তরুণ ইঞ্জিনিয়ার, সের্গেই মিরনেই। তার বয়স তখন মাত্র 27। তিনি পরে সেখানে আবার যান বিকিরণের মাত্রা মাপতে। তখনও রিঅ্যাক্টর থেকে বের হচ্ছিল তেজস্ক্রিয় ধোঁয়া। সোভিয়েত সেনাবাহিনী মরিয়া হয়ে চেষ্টা করছিল মাটি খুঁড়ে, কংক্রিট দিয়ে ঢেকে, হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে এই বিপর্যয় নিয়ন্ত্রণে আনতে। আজ 40 বছর পর চেরনোবিল এখনও একটি ভুতুড়ে শহর। পরিত্যক্ত বাড়ি, জঙ্গলে ভরা রাস্তা, মানুষ নেই, কিন্তু গল্প আছে। আজও সেখানে দীর্ঘ সময় থাকা যায় না। 2022 সালে চেরনোবিল আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। রাশিয়ার সেনারা প্ল্যান্টের কর্মীদের জিম্মি করে রাখে, কিন্তু 2023 সালে তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত বছর একটি ড্রোন আঘাত করে সেই সুরক্ষিত ঢালটিতে, যেটা 40 বছর আগে বিস্ফোরিত রিঅ্যাক্টরের ওপর বসানো হয়েছিল। গর্তটা পরে মেরামত করা হয়েছে, কিন্তু চেরনোবিল এখনও ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ নেই। চেরনোবিল শুধু একটা দুর্ঘটনা না, এটা একটা শিক্ষা। এই ঘটনা বদলে দিয়েছে পুরো পারমাণবিক শিল্পকে, তাকে করেছে আরো স্বচ্ছ, আরো জবাবদিহিতামূলক। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।